This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কথায় কথায় ৩৪ বছরের বাম জমানাকে টেনে আনেন তৃণমূল কংগ্রেস নেতারা। বিগত ১৪ বছর এটা নিত্যদিনের বিষয়। আর আজকে বাম জমানা নয়, একেবারে ব্রিটিশ আমলে চলে গেলেন তৃণমূল কংগ্রেস নেতা কুণাল ঘোষ। বললেন কংগ্রেস থেকে বেরিয়ে নেতাজি সুভাষচন্দ্র বসু নতুন দল গড়ে সফল হননি, সফল হয়েছেন একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়। আর কুণালের এই কথাকে কটাক্ষ করছেন বিরোধীরা। কংগ্রেস থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে তাড়ানো ঠিক হয়নি বলে আক্ষেপ কংগ্রেসের বর্ষীয়ান নেতা প্রদীপ ভট্টাচার্যর। যেদিন বাংলার বর্তমান মুখ্যমন্ত্রীকে এক্সপেল করা হয়, সোমেন মিত্রের ফোন এলো, সীতারাম কেশরী বলেছেন টেলিফোন করে যে ইউ হ্যাভ টু ডু ইট, ওকে তোমায় এক্সপেল করতে হবে কারণ আমরা করেছি। সোমেনের উপরে এমন চাপ তৈরি হয়েছিল যে তাকে করতে বাধ্য। আর প্রায়শ্চিত্তটা সেই জন্য কংগ্রেস দলকে আজও করতে হচ্ছে। আর সেই আক্ষেপের প্রতিক্রিয়া দিতে গিয়ে বিতর্কের ছক্কা হাঁকালেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। দলীয় নেত্রীর সাফল্যের জয়গান গাইতে গিয়ে টেনে আনলেন নেতাজি সুভাষচন্দ্র বসুকেও। যদি কংগ্রেস রাজনীতিতেও দেখেন, খুব সত্যি কথা বলতে কি, খুব অপ্রিয় সত্যি, নেতাজি সুভাষচন্দ্র বসুও কিন্তু আলাদা দল নিয়ে তিনি দলীয় রাজনীতিতে সফল হতে পারেননি। তিনি একটা ঐতিহাসিক বিপ্লবী, স্বাধীনতা সংগ্রামী, তিনি নেতাজি, কিন্তু সংসদীয় রাজনীতিতে দল গড়ে ব্যর্থ হয়েছেন। কংগ্রেস ছেড়ে 1939 সালের 3রা মে ফরওয়ার্ড ব্লক প্রতিষ্ঠা করেন সুভাষচন্দ্র বসু। 1998 সালে 1 জানুয়ারি তৃণমূল কংগ্রেস তৈরি করেন মমতা বন্দ্যোপাধ্যায়। কুণালের দাবি, কংগ্রেস ছেড়ে বেরিয়ে দল তৈরি করে সফল একমাত্র একজনই, মমতা বন্দ্যোপাধ্যায়। টেনে এনেছেন প্রয়াত প্রণব মুখোপাধ্যায়কেও। প্রণব মুখোপাধ্যায় দল গড়ে ব্যর্থ হয়েছেন। ফলে বাংলার মাটিতে যদি আলাদা দল করে কেউ কোনো নেতা বা নেত্রী সফল হয়ে থাকেন, তো তাহলে সেটা একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়। নেতাজি সুভাষচন্দ্র বসুর সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের তুলনা এমনও হয়। কোথায় স্বাধীন ভারত, কোথায় পরাধীন ভারত? কুণালের মন্তব্য শুনে পাল্টা আক্রমণে বিরোধীরা। বাংলা একটা কথাই আছে, অতিভক্তি চোরের লক্ষণ। আর কুণাল ঘোষ চোর, সুতরাং তার তো ভক্তিটা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি অতিভক্তির পর্যায়ে চলে যাবে, এটাই তো স্বাভাবিক। তবেই না অতিভক্তি চোরের লক্ষণ। পাগলে কিনা বলে আর ছাগলে কিনা খায়, এটুকু মন্তব্য করতে পারে। সুভাষচন্দ্র বলেছিলেন তোমরা আমাদের রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে তোমরা আমাকে তোলা দাও, কাটমানি দাও, আমি তোমাদের লুটের অবাধ স্বাধীনতা দেব। কংগ্রেসের যখন প্রচন্ড গর্ভ যন্ত্রণা, তখন লেবার রুমে যদি অটল বিহারী বাজপেয়ী আর লালকৃষ্ণ আদবানি না থাকতেন, তাহলে এই দলটার জন্ম হতো। এরা আমাদের বিরুদ্ধে অভিযোগ করে যে কমিউনিস্টরা নাকি নেতাজিকে একটা সময় গালাগাল দিয়েছিল। এখন আমরা দেখতে পাচ্ছি কুণাল ঘোষ নেতাজিকে গালাগাল দিচ্ছে। কি গালাগাল দিচ্ছে? কুণাল ঘোষ নেতাজিকে মমতা ব্যানার্জি বলে গালাগাল দিচ্ছে। নেতাজি সুভাষচন্দ্র বোস চেয়েছিলেন উন্নত ভারতের গৌরব গাথা তৈরি করতে, দেশকে সমৃদ্ধশালী করতে। মমতা বন্দ্যোপাধ্যায় বুদ্ধিজীবী বাঙালিকে কিভাবে ভাতাজীবী বাঙালিতে পরিণত করেছে আপনারা দেখেছেন। উনি তো নেতাজির থেকে বড় নেত্রী হবেন। এরা সবাই প্রচারের আলো ভেসে থাকতে চাইছেন। কংগ্রেস এই মুহূর্তে একটা প্যারাসাইট। আঞ্চলিক দলের দয়া দাক্ষিণ্যে কংগ্রেস বেঁচে আছে। কুণাল ঘোষ মুখ খুললেই বিতর্ক। রবিবাসরীয় ছুটির দিন তেমনই একটি বিতর্কের সাক্ষী থাকে। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। আচ্ছা, একটা কথা কি অস্বীকার করা যায়? কুণাল ঘোষ মুখ খোলা মানেই বিতর্ক, কিন্তু বিরোধীরা অন্য কথা বলেন। কি বলেন বলুন তো? কুণাল ঘোষ নাকি অত্যন্ত অঙ্ক কষে মুখ খোলেন। ধরুন, যখন তৃণমূল দল কিংবা তৃণমূল সরকার বিভিন্ন সময় বিপাকে পড়ে, তখন বিতর্কের মোড় ঘোরানোর জন্য, জল অন্য খাতে বওয়ানোর জন্য কিন্তু তিনি নানান ধরনের মন্তব্য করে থাকেন। নইলে গোটা রাজ্য জুড়ে যখন জঙ্গি ধরা পড়ছে, প্রকাশ্য দিবালোকে তৃণমূল নেতা খুন হচ্ছেন, সেখানে দাঁড়িয়ে কী সব মন্তব্য করছেন তিনি। দল চলে এক রাস্তায়, কুণাল চলেন আরেক রাস্তায়, বিতর্কের মহাসড়কে।
ইচ্ছাকৃত বিতর্কে কুণাল? সুব্রত বক্সী মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্যতম আস্থাভাজন, তাঁরও বাক্য গঠনে ভুল ধরেছেন কুণাল। অভিষেক পিছিয়ে যাবেন না, পিছনো শব্দটা প্রয়োগ অভিষেকের ক্ষেত্রে হতে পারে না। বাক্য গঠনটা, আমি শ্রদ্ধা করি সুব্রত বক্সীকে, কিন্তু এই বাক্য গঠনটার পুনর্বিবেচনা প্রয়োজন। সুদীপ বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের আরেক আস্থাভাজন। লোকসভা ভোটের মুখে সেই সুদীপকে বেলাগাম আক্রমণ করেছিলেন কুণাল। সুদীপটাকে দেখতে সুন্দর, শাহজাহান টাইপ চেহারা, বড় সড়ো শাহজাহান, দাড়িওয়ালা শাহজাহান। উল্টে সুদীপের প্রতিপক্ষ বিজেপিতে যাওয়া তাপস রায়ের প্রশংসায় পঞ্চমুখ হয়েছিলেন। তাপসদার দরজা সারা দিন সারা রাত মানুষের জন্য, কর্মীদের জন্য খোলা থাকে। প্রার্থী হিসেবে ব্যক্তিগতভাবে তাপসদাকে আমি কোথাও জনপ্রতিনিধি হিসেবে 1 ইঞ্চি পেছনে রাখতে পারবো না। বিতর্কের এই পর্বেই মুখপাত্রের পদ যায় কুণালের, পরে আবার ফিরেও আসে। বিরোধীরা এক বাক্যে বলেছেন সবই নাটক। বিরোধীদের অভিযোগ জল ঘোলা করতে ওস্তাদ কুণাল ঘোষ। এবারও কি তাই? তাহলে মমতার স্তুতি করতে গিয়ে হঠাৎ নেতাজি নেত্রী তুলনা টানবেন কেন? কুণালের বিতর্কের ছক্কা, মমতা নেতাজি তুলনা। নেতাজি সুভাষচন্দ্র বসুও কিন্তু আলাদা দল নিয়ে তিনি দলীয় রাজনীতিতে সফল হতে পারেননি। তিনি একটা ঐতিহাসিক বিপ্লবী, স্বাধীনতা সংগ্রামী, তিনি নেতাজি, কিন্তু সংসদীয় রাজনীতিতে দল করে ব্যর্থ হয়েছে। বাংলার মাটিতে যদি আলাদা দল করে কেউ কোনো নেতা বা নেত্রী সফল হয়ে থাকেন, তো তাহলে সেটা একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়। জনতার আলোচনার সুর ঘোরাতেই কুণালের এমন মন্তব্য, বলছেন বিরোধীরা। কুণাল ঘোষের মতো নিকৃষ্ট প্রাণীদের খবরে থাকার জন্য তো কোনো পজিটিভ কারণ থাকতে পারে না। এরা সবসময় এরকমভাবে নেগেটিভ পাবলিসিটির মাধ্যমে একটা নিউসেন্স ভ্যালু তৈরি করেই খবরে থাকার চেষ্টা করবেন। দিদির নির্দেশাই করছে, এরা তো সব জানেন তো এদের প্রতি। কখনো তৃণমূল থেকে তাড়িয়ে দেওয়া, জেল খাটা, দিদির বিরুদ্ধে কথা বলা, লম্বা লম্বা চিঠি লেখা, আবার দিদির দালালি করা, কখনো খোকাবাবুর দালালি করা, খোকাবাবু দালালি না পোষালে দিদির দালালি করা। আপনাদের দলে যদি কোনো সেন্সিবল মানুষ থেকে থাকে, তাহলে আপনার অন্ততপক্ষে এইটা বুঝুন যে সব ব্যাপারে ছ্যাবলামি চলে না। কুণালের স্ট্র্যাটেজি কি সফল? উত্তর খুঁজছে বাংলার রাজনৈতিক মহল। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। কুণাল ঘোষকে টেক্কা দেওয়ার মতো নেতার অভাব কিন্তু তৃণমূল কংগ্রেসে নেই। নিশ্চয় মনে আছে আপনাদের, মানস ভূঁইয়া একবার বলেছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মা, আর আজকে তিনি বললেন মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথায় বিদ্যাসাগর। নিশ্চয় মনে আছে আপনাদের, এর আগে মা শারদার সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের তুলনা করেছিলেন নির্মল মাঝি, ভগিনী নিবেদিতা, তার সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের তুলনা করেছিলেন বিশ্বজিৎ দাস, লতা মঙ্গেশকর আর সচিন তেন্ডুলকরের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের তুলনা করেছিলেন রাজ চক্রবর্তী। মুখ্যমন্ত্রীকে নিয়ে ছেলে খেলা করবেন না। রামবাবু, আশিস বাবু, শঙ্কর বাবু, শুধরে নিন। দিলীপ মাঝি, মুখ্যমন্ত্রীকে সম্মান দিয়ে কাজ করুন। কি চেয়ারম্যানরা, কি ব্যাপার? মুখ্যমন্ত্রীর কথা বলতে কি কষ্ট হচ্ছে? ঘাটালে বীরসিংহ গ্রামে বিদ্যাসাগর মেলার উদ্বোধনে গিয়ে অগ্নি শর্মা মন্ত্রী এত ক্ষেপে গেলেনই বা কেন? কারণ মেলায় মুখ্যমন্ত্রীর একটিও ছবি দেখতে পাননি তিনি। ছবি নেই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরেরও। মমতা ব্যানার্জির মাথায় চিন্তনে, দর্শনে, ভাবনায় ওই বিদ্যাসাগর, ওই বিদ্যাসাগর, ওই বিদ্যাসাগর। কোথায় একটা ডিসপ্লে? একটা মমতা ব্যানার্জির ছবি নেই কেন বিদ্যাসাগরের মেলাতে? হোয়াট ইজ দ্য ফিলসফি? মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথায় বিদ্যাসাগর, এমন শব্দবন্ধের ব্যবহার অবশ্য তৃণমূলের নতুন নয়। এর আগেও তৃণমূল নেত্রী স্তুতি করতে গিয়ে মনীষীদের নাম টেনে এনেছেন একাধিক তৃণমূল নেতা। কখনো নির্মল মাঝি তুলনা করেছেন মা শারদার সঙ্গে। শারদা মায়ের মৃত্যুর পরে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মের সময়টা হচ্ছে সেই অঙ্কটা মিলিয়ে দিচ্ছে। তিনি মা শারদা, তিনি ফ্লোরেন্স নাইটিঙ্গেল, তিনি সিস্টার নিবেদিতা, তিনি ঘরের দুর্গা। দেবার জন্য একজনই আছেন, তিনি হচ্ছেন মা শারদার মতন হাত তুলে বসে আছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কখনো ভগিনী নিবেদিতার সঙ্গে তুলনা করেছেন বিশ্বজিৎ দাস। যে মানুষের সেবা করবার জন্য নিজের জীবনকে উৎসর্গ করেছেন, তিনি আর কেউ নন, আপনার আমার সকলের জননেত্রী বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যার মধ্যে আমরা ভক্তি নিবেদিতার ছায়া দেখতে পাই। আবার লতা মঙ্গেশকর, সচিন তেন্ডুলকরের সঙ্গে তুলনা করেছেন রাজ চক্রবর্তী। তাই হচ্ছে এমন নেত্রী, তাকে যেমন লতা মঙ্গেশকর, সচিন তেন্ডুলকর, এরা কিন্তু জন্মে যাদের ভগবান পাঠিয়েছে কোন একটা কারণের জন্য, তেমনও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় একজন এমন নেত্রী যাকে পাঠানো হয়েছে মানুষের সেবা করার জন্য।
রবিবার নেতাজিকে টানলেন কুণাল আর বিদ্যাসাগরকে টানলেন মানুষ। লম্বা হলো তালিকা। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। প্রদীপ ভট্টাচার্যের মুখে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম। বললেন মমতাকে বহিষ্কার করে কংগ্রেস এখনো পর্যন্ত তার প্রায়শ্চিত্ত করছে। আর যখন এই কথাগুলো বলছেন, পাশে বসে রয়েছেন প্রদেশ কংগ্রেসের বর্তমান সভাপতি শুভঙ্কর সরকার। যদিও প্রদীপ ভট্টাচার্যের এই কথা শুনে রীতিমতো রেড়ে করে উঠেছেন সদ্য প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি। তিনি রাজ্যসভার ভোটের কথা তুলে চিমটিও কেটেছেন। আর একই সুর শোনা গেল শুভেন্দু অধিকারীর গলাতেও। 1998 পশ্চিমবঙ্গে কংগ্রেস ভেঙে তৈরি হয় নতুন দল তৃণমূল কংগ্রেস। সেই দলই 14 বছর ধরে রাজ্যের ক্ষমতায়। প্রদেশ কংগ্রেস বিধানসভায় 0, লোকসভায় 1। বর্ষিয়ান কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্যের আক্ষেপ, আমি জানি না এই খাদ থেকে আমরা কখন কিভাবে উঠে আসব। কংগ্রেস কেন খাদে পড়ল সেটাও খোলাখুলি বলেছেন প্রদীপ। আমার মনে আছে যেদিন বাংলার বর্তমান মুখ্যমন্ত্রীকে এক্সপেল করা হয়, তখন সোমেন মিত্রের ফোন এলো। সীতারাম কেশরী বলেছেন টেলিফোন করে যে ইউ হ্যাভ টু ডু ইট, ওকে তোমায় এক্সপেল করতে হবে কারণ আমরা করেছি। আমি সোমেনকে বলেছিলাম তুমি করো না, কিছুতেই করো না। কিন্তু সোমেনের উপরে এমন চাপ তৈরি হয়েছিল যে তাকে করতে বাধ্য হয়েছে। আর প্রায়শ্চিত্তটা সেই জন্য কংগ্রেস দলকে আজও করতে হচ্ছে। স্বাভাবিকভাবেই প্রদীপের পাশে দাঁড়িয়েছেন কুণাল ঘোষ। ফলে প্রদীপ ভট্টাচার্য যা বলেছেন একদম সঠিক কথা বলেছেন। কংগ্রেস নেতৃত্ব মমতা বন্দ্যোপাধ্যায় সিপিএম বিরোধী লড়াইটাকে স্বীকৃতি দেয়নি, মর্যাদা দেয়নি, কোণঠাসা করেছে, বহিষ্কার করেছে। তার ফল কংগ্রেস ভুগছে। আর মমতা বন্দ্যোপাধ্যায় নতুন দল গঠন করেছিলেন বলেই আজ সিপিএমের পতন হয়েছে। যদিও সতীর্থকে চিমটি কাটতে ছাড়েননি অধীর রঞ্জন চৌধুরী। আজকে মমতা ব্যানার্জি কার জন্য প্রায়শ্চিত্ত করবে সেটা মমতা ব্যানার্জিকে ঠিক করতে হবে। এই রাজীব গান্ধী না থাকলে মমতা ব্যানার্জির নেত্রী হতো না, সোনিয়া গান্ধী না থাকলে মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হতো না। সেই কংগ্রেস দলকে খতম করার অভিযানে যিনি নেতৃত্ব দিয়েছেন এ বাংলায় তিনি মমতা ব্যানার্জি। তাই আজকে কারণ আফসোস হতে পারে, সামনে রাজ্যসভা ভোট আছে, আজকে আফসোস হতে পারে, কিন্তু আগামী দিনে ইতিহাস প্রমাণ করবে যে এই বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি শুধু কংগ্রেসকে নয়, এই বাংলার যা সংস্কৃতি, শিক্ষা, সভ্যতা সমস্ত কিছুকে ধ্বংস করে এই বাংলাকে বর্বরদের রাজ্যে রূপান্তরিত করেছিলেন। কে ব্যক্তিগত প্রায়শ্চিত্ত করতে পরামর্শ দিয়েছিল তার ব্যাপার। একই সুর বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর গলাতে। প্রদীপ ভট্টাচার্য আমার মনে হয় ইতিহাসকে বিকৃত করছে। প্রদীপ ভট্টাচার্য মহোদয় সিনিয়র লিডার, তার মনে হয় তৃণমূলে গিয়ে একটা এমএলএ হওয়ার ইচ্ছা হয়েছে। 2017 সালে তৃণমূলের বদান্যতাতেই কংগ্রেসের হয়ে রাজ্যসভার সাংসদ হয়েছিলেন প্রদীপ ভট্টাচার্য। সেই প্রসঙ্গ টেনেই কি কটাক্ষ অধীর শুভেন্দুর, কংগ্রেসকেই তীর শ্রমিক ভট্টাচার্যর। এরা সবাই প্রচারের আলোয় ভেসে থাকতে চাইছেন। কংগ্রেস এই মুহূর্তে একটা প্যারাসাইট। আঞ্চলিক দলের দয়াদাক্ষিণ্যে কংগ্রেস বেঁচে আছে। প্রদীপের মন্তব্যে অ্যাডভান্টেজ মমতা, করবে প্রদেশ কংগ্রেস। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। আজ নির্ঘাত মনীষীদের দিন, না হলে তাঁদের এতবার স্মরণ করা হচ্ছে কেন বলুন তো? কুণাল ঘোষ তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে নেতাজি সুভাষচন্দ্র বসুর তুলনা করে বসলেন। অন্যদিকে মানস ভূঁইয়া তিনি বিদ্যাসাগর প্রসঙ্গ টানলেন। গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী তিনি তো প্রায় সবার কথাই বললেন। এই গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী তিনি কি বলেছেন? তিনি বলেছেন তিনি স্থান কাল পাত্র বুঝে বিচার করেন। আচ্ছা, তাই কি পাক সার্কাসে দুদিন আগে সভামঞ্চে তিনি যা বলেছিলেন তার থেকে অনেকটাই অন্য সুরে রানীগঞ্জের বইমেলায় বললেন? আমি বা আমাদের মতন বহু মানুষ এই দলের জন্য যত শ্রম দিয়েছি এবং দিচ্ছি, আমি জানি না নবান্ন তার কতটা মূল্য দিয়েছে। এত বড় কথা আমি বলে গেলাম। শুক্রবার পাক সার্কাসে ক্ষেত প্রকাশ ছিল সংখ্যালঘুদের নিয়ে। রবিবার রানীগঞ্জ বইমেলায় উদ্বেগ প্রকাশ করলেন সনাতন ধর্মকে নিয়ে। টেনে আনলেন কবিগুরু স্বামীজিকে। হিন্দু সনাতন ধর্মের চেহারা নষ্ট করার, কালিমালিপ্ত করার মানুষের অভাব নেই। এই স্রোতের বিরুদ্ধে আপনারা দাঁড়াবেন, তবেই সনাতন ধর্ম বাঁচবে।
মসজিদের নামাজি মুসল্লিরা বের হচ্ছেন, তার হাতে রবি ঠাকুর সনাতন ধর্মের বন্ধুত্বের রাখি পরাচ্ছেন। আজ এই সনাতন ধর্ম রক্ষা করার দায়িত্ব কি উত্তরপ্রদেশের হিন্দি ভাষীদের? স্বামী বিবেকানন্দ, কে না তার নাম জানে, তিনি শিকাগোয় যে বক্তব্য দিয়েছিলেন তার মধ্যে একটি প্যারা এটাও ছিল যে আমরা হিন্দু, ভিন্ন ধর্ম ইসলামকে আমরা ঘৃণা করি না। মঞ্চ থেকে নেমে অন্য মনীষীদের উল্লেখ করে দিলেন। পশ্চিমবাংলা সনাতন ধর্ম ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর পালন করেছেন, আমি 100% বিশ্বাসী। মাতঙ্গিনী হাজরা করেছেন, ক্ষুদিরাম করেছেন, বিনয় বাদল দীনেশ করেছেন, বাইরে আমি যাচ্ছি না, চিত্তরঞ্জন দাস করেছেন। এখন হিন্দু ধর্মকে পরিচালিত করছে বিভিন্ন রূপরেখায়। এটা হিন্দু সনাতন ধর্মের জন্য মঙ্গলদায়ক নয়। আমি আমাদের নিয়ে চিন্তিত নই, কিন্তু হিন্দু ধর্মকে যেভাবে ক্যাপসুল খাইয়ে খাইয়ে আপনার ওই হাইব্রিডের মতন চেষ্টা করছে, শরীর স্বাস্থ্য খারাপ হয়ে যাবে। সংখ্যালঘুদের শ্রমের মূল্য দিচ্ছে কি নবান্ন? প্রশ্ন তুলেছিলেন পার্ক সার্কাসে। রানীগঞ্জের মঞ্চে মুখ্যমন্ত্রীর নামে দরাজ প্রশংসা। যে কাজ করেছেন মুখ্যমন্ত্রী, সারা ভারতবর্ষের দ্বিতীয় কোনো মুখ্যমন্ত্রী নেই যে মমতা ব্যানার্জির যে মডেল, এই মডেলে কেউ কাজ করেছে। প্রচার নেই, প্রচার করলেই তো হেরে যেতে হবে। তাহলে পার্ক সার্কাসে যে অভিযোগটা করেছেন সেটা কি? গ্রন্থাগার মন্ত্রী সাজালেন স্থানকাল পাত্রের যুক্তি। আমরা পশ্চিমবাংলা অন্য রাজ্যের তুলনায় হাজার হাজার গুণে ভালো আছি। আমি যদি কোনো প্রশ্ন করি, কাল পাত্র ক্ষেত্র। মুখে বলছেন বিতর্ক চাইছেন না, কিন্তু তিনি রানীগঞ্জে যা বলেছেন তাতে যে বিতর্ক হবে তা কি সিদ্দিকুল্লাহ চৌধুরী বুঝতে পারেননি? জমিয়াতে উলেমায়ে হিন্দের বাংলা শাখার প্রধানের কি অধিকার হিন্দু ধর্ম নিয়ে কথা বলার? প্রশ্ন তুলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। উনি আমাদের ধর্ম সম্পর্কে বলার অধিকার ওনার নেই। উনি এই ধরনের কথাবার্তা বলে হিন্দু ধর্ম, হিন্দু সমাজকে আক্রমণ করছেন। হিন্দুরা অত্যন্ত সংযত, শান্ত। আমি যদি এই কথাটা ওনার ধর্ম সম্পর্কে বলতাম, এখন 25টা বিক্ষোভ মিছিল বেরোতো, 30টা থানায় গিয়ে এফআইআর করত। পশ্চিমবাংলার হিন্দুরা তারা অন্তত বুঝতে শিখুন, আমাদের মানে অস্তিত্ব রক্ষার লড়াই। একজন মন্ত্রী নিজে বলছেন 33% হয়ে গেছে, সংখ্যাগরিষ্ঠ হতে হবে। সনাতনীদের বলবো সিদ্দিকুল্লাহ চৌধুরীর নামে এই বক্তব্যের ভিডিও সংগ্রহ করে অবিলম্বে বিভিন্ন থানায় এফআইআর করুন, এবং আমি অন্তত প্রতিবাদে নামব। 26কে মাথায় রেখে 2025 জুড়ে কি এই চলবে? উদ্বিগ্ন রাজ্যবাসী। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। এবার নজর রাখবো বীরভূমের দিকে। বীরভূমে বারবার বোমাবাজির ঘটনা ঘটছে, আর সেই নিয়ে কোথাও অনুব্রত মণ্ডলকে কি নিশানা করছেন কাজল শেখ। কারণ তিনি তো স্পষ্ট বলছেন যে 2023-24-এর ভোটে বীরভূমের মানুষ কোনো হিংসাই দেখেনি। এখন এমন কি ঘটলো যাতে বারবার বোমাবাজির মতো ঘটনা ঘটছে? সেক্ষেত্রেই অনেকে প্রশ্ন তুলতে শুরু করে দিয়েছেন যে বীরভূমের জেলা সভাপতিকেই কি নিশানা করছেন জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ? শনিবারের ছবি, হাতে হাত রেখে হস্তশিল্প মেলার উদ্বোধন করেন অনুব্রত মণ্ডল, কাজল শেখ। এমন ছবি দেখে দলের অন্দরেই গুঞ্জন শুরু হয়। তবে দুই নেতার দ্বন্দ্ব মিটেছে? 2 ঘন্টা কাটতে না কাটতেই সেই জল্পনায় জল। এর নাম না করে কি কেষ্টকে নিশানা কাজলের? একজন জেলা সভাপতি তৃণমূলের, অন্যজন বসে জেলা সভাধিপতি পদে, কিন্তু একসঙ্গে আসতেই পারছেন না। শনিবার রাতে কঙ্কালীতলা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান মামুন শেখের বাড়ির সামনে বোমাবাজি হয়। মামুন অনুব্রত ঘনিষ্ঠ বলে পরিচিত। বোমাবাজির অভিযোগ ওঠে কাজল শেখের ঘনিষ্ঠদের বিরুদ্ধে। এই নিয়ে প্রশ্ন করা হলে কাজলের জবাব, দীর্ঘ 2 বছর 2023-এ নির্বাচন করেছি, বীরভূম জেলায় একটাও বোমাবাজি হয়নি, কাটাকাটি হয়নি, খুনোখুনি হয়নি। 2024-এ নির্বাচন করেছি, আমরা কোর কমিটি যার থেকে মমতা বন্দ্যোপাধ্যায় দায়িত্ব দিয়েছিলেন, সকলে মিলিতভাবে সংঘবদ্ধভাবে বীরভূম জেলায় একটাও বোমাবাজি হয়নি। কি এমন ঘটনা ঘটলো যে এখন হঠাৎ বোমাবাজি হচ্ছে, বিভিন্ন দিকে বোমা ধরা পড়ছে, কোথাও গুলিবাজি হচ্ছে? কেন হচ্ছে, কি হচ্ছে জানি না। অনুব্রত মণ্ডলের নাম নেননি কাজল।
তবে তিনি যে সময়ের কথা বলেছেন সেটা 2023 থেকে 2024 সাল। এই সময়ের মধ্যেই রাজ্যে পঞ্চায়েত আর লোকসভা ভোট হয়েছে। এই সময় বীরভূমে ছিলেন না কেষ্ট, বন্দী ছিলেন তিহাড় জেলে। কাজলের ইঙ্গিতটা খুব স্পষ্ট নয় কি? বীরভূম তৃণমূলে ঘরের অন্দরেই ঠোকাঠুকি। বিরোধীরা তো বলবেই যে তোলাবাজির জন্য কাজল শেখ বলছে আমাকে দিচ্ছে না, আমি তুলবো, আর অনুব্রত মণ্ডল বলছে আমার রাজ্য ছিল, আমার রাজ্য থাকবে, তার জন্য তোলাবাজির জন্য বোমাবাজি হচ্ছে। এ ওকে মারছে, ওকে মারছে। বীরভূমের মানুষ, সাধারণ মানুষ পরিশ্রান্ত, হতাশ। এখন এই সরকারটাকে ফেলে দিতে হবে, তাছাড়া সাধারণ মানুষের নিস্তার নেই। এই যা সব বোমাবাজি টোমাবাজি হচ্ছে, ওদের লুটের বকরা নিয়ে হচ্ছে, আর তো কোনো কারণ নেই। একটা জিনিস স্পষ্ট, কাজল বলছেন তৃণমূল নেত্রী কোর কমিটিকে দায়িত্ব দেওয়ার পর বীরভূমে একটাও বোমাবাজি হয়নি। সেই সঙ্গে অনুব্রতহীন জেলায় পঞ্চায়েত লোকসভা ভোটের জয়ের ক্রেডিটটাও কি নিজেই নিজেকে দিলেন? ঠিক যেমন দিন কয়েক আগেই শওকত মোল্লা বলেছিলেন আরাবুল না থাকা সত্ত্বেও জয় এসেছে ভাঙরে। প্রকাশ্যে সমন্বয়ের কথা বললেও শাসকের বাস্তবটা কি সত্যিই তাই, নাকি তৃণমূলের ঘরে দ্বন্দ্বের চোরা স্রোত ক্রমশ বাড়ছে? বীরভূম থেকে হিমাদ্রি মণ্ডলের রিপোর্ট, TV9 বাংলা। আর এবার মালদার দিকে নজর রাখা যাক। আচ্ছা, সেখানেও কি তৃণমূল বনাম তৃণমূল? দুলাল সরকার খুনে ফেরা 2 অভিযুক্তের খোঁজ দিতে পারলে পুরস্কার দেওয়া হবে ইতিমধ্যেই ঘোষণা করেছে মালদা জেলা পুলিশ। কিন্তু কেন খুন হতে হলো দুলাল সরকারকে? মোটিভটা কি ছিল খুনিদের? কার নির্দেশে? এই প্রশ্নের উত্তর কিন্তু এখনো অধরা। এই প্রশ্নগুলো নিয়ে পুলিশ এখনো পর্যন্ত নীরব। নেপথ্যে রয়েছে বড় মাথা। আজকে আরো একবার দাবি করলেন নিহত দুলালবাবুর স্ত্রী। বৃহস্পতিবার সকালে খুন হয়েছিলেন মালদা তৃণমূলের সহসভাপতি দুলাল সরকার। এই ঘটনায় এখনো পর্যন্ত 8 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। কিন্তু 3 দিন কেটে গেলেও 2 মূল অভিযুক্ত বাবলু যাদব ও কৃষ্ণ রজক ধরা পড়েনি। অথচ শনিবার রাতেও বাবলুর সঙ্গে নাকি তিনি ফোনে কথা বলেছেন। TV9 বাংলায় এমনটাই দাবি করেছেন বাবলুর স্ত্রী। অথচ খোঁজ পাচ্ছে না পুলিশ। আপনার সাথে কবে শেষ কথা হয়েছিল বা শেষ দেখা হয়েছিল? আমার সঙ্গে গতকাল রাত্রে কথা হয়েছে, যেটা আমি পুলিশকে জানিয়েছি। গতকাল রাতে আপনার সাথে ফোনে কথা হয়েছে? হ্যাঁ। কি কথা হয়েছে? আমাকে পুলিশ যা যা বলতে বলেছিল আমি বলেছি। সেই রকম উনি যদি কোনো কন্ট্যাক্ট দেন তাহলে আমি জানাবো আবার পুলিশকে। অভিযুক্তদের ধরতে না পেরে শেষ পর্যন্ত তাদের ছবি প্রকাশ করলো মালদা জেলা পুলিশ। 2 জনকে ধরিয়ে দেওয়ার জন্য 2 লক্ষ টাকা করে পুরস্কার ঘোষণা করা হয়েছে। দুলালের বাড়ির কাছে বসেই খুনের পরিকল্পনা? এই প্রশ্ন ক্রমশই জোরালো হচ্ছে, কারণ নিহত তৃণমূল নেতার বাড়ি থেকে মাত্র 50 মিটার দূরে বাবলু যাদবের বাড়ি, আর 300 মিটার দূরে ইংরেজ বাজার রেলওয়ে ব্যারাক কলোনিতে থাকতো কৃষ্ণ রজক। বাবলু ও কৃষ্ণর বাড়িতে 3 মিনিটের হাঁটা পথে পৌঁছে গেছিল TV9 বাংলা। আমি এখানে যেখানে দাঁড়িয়ে আছি এই হচ্ছে বাবলা সরকারের আবাসন, এবং এই আবাসনে কিন্তু বাবলা সরকার থাকতেন। যে বাবলু যাদব মোদ্দা অভিযুক্ত এবং যাকে ধরে দিতে পারলে 2 লক্ষ টাকা পুরস্কার দেওয়ার ঘোষণা করেছে পুলিশ, তা এই বাড়ি থেকে সামনের গলি, এই গলি থেকে নেমেই কয়েক কদম হাঁটলেই তার বাড়ি, সেখানে তার স্ত্রী থাকেন। বাবলু যে সরাসরি খুনে জড়িত তা ভেবেই অবাক হচ্ছেন তার স্ত্রী। আপনি চাই যে ও ধরা পড়ুক এবং ওর সঙ্গে যারা আছে তারা, হ্যাঁ একদম, আর যা শাস্তি হওয়া দরকার, যদি ফাঁসিও হয় তাতে আমার কোনো রকম আপত্তি নেই। আমি চাই ওর ফাঁসি হোক। তার জন্য যদি আমার কোনো সহযোগিতা লাগে ওকে ধরানোর জন্য বা কিছু করার জন্য, আমি সম্পূর্ণ প্রশাসনকে সহযোগিতা করছি এবং করব। ওর স্ত্রী কি বলছে জানি না, তবে পুলিশ যদি তাকে অ্যারেস্ট করে সত্যটা বের করে, আমরাই বলছি তাকে আইনের দরজা নিয়ে গিয়ে ফাঁসির ব্যবস্থা করব। পুলিশের অনুমান এই বাড়ি থেকেই দুলালের গতিবিধির ওপর নজর রাখতো, রেকি করত বাবলু ও কৃষ্ণ। কৃষ্ণকে দেখেছি, ওর ভাইকে কোনোদিন দেখিনি, অন্য কাউকে দেখিনি। অন্যান্য ছেলের পেলে ছিল যেগুলো লোকাল, কিন্তু কৃষ্ণকে দেখেছি। ওর ভাইকে আমি পার্সোনালি চিনি না, কেমন দেখতে সেটাও জানি না, ওদেরকে দেখিনি আমি। কিন্তু কৃষ্ণর সঙ্গে বাবলুর যে একটা লিঙ্ক আপ আছে সেটা আমি জানি আর দেখেওছি। এখনো সম্ভাবনা আছে যে একসাথে ওরা 2 জন আছে? হতেও পারে, মিথ্যে কথা বলছে, হতে পারে আছে। তদন্তকারী আধিকারিকরা মনে করছেন এই 2 ষড়যন্ত্রকে গ্রেপ্তার করলে মিলবে বড় মাথার খোঁজ। দুলাল খুনের তদন্তে খুশি নন তার স্ত্রী চৈতালি। মুখ্যমন্ত্রী দ্বারস্থ হচ্ছেন দুলালের স্ত্রী। আসল মাথাদের গ্রেপ্তার করা হোক, দাবি নিহত তৃণমূল নেতা স্ত্রীর।
লুকানোর চেষ্টা কোনো প্রলোভনে কোনো পাওয়ারের এতে যেন না করে, কারণ এটা খুব সত্য কথা। যেভাবে তাকে মেরেছে এটা খুব সাধারণ কথা নয় যে কোনো সাধারণ মানুষ বা কোনো ছেলেরা করেছে। যারা করেছে তারা তো অবশ্যই অপরাধী, কিন্তু যাদের মাথা থেকে এসে এই জিনিসটা হয়েছে তাদের ধরার আবেদন আমি রাখছি। আসল লোকগুলোকেও বার করুক, এদেরও ধরুক এবং সাথে সাথে আসল যারা আছে তাদেরকেও বার করুক। একদিন পর না হলে আপনি কি জানাবেন, দিদিকে জানাবেন? আমি অবশ্যই আমার কাজ শেষ হলে আমি দিদির সাথে দেখা করতে যাব, দিদির কাছে আমার যা বক্তব্য আমি সেটা বলব। সব মিলিয়ে এই হত্যাকাণ্ড আরও একবার রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে বড় প্রশ্ন তুলে দিয়েছে। কোনো প্রভাবশালীকে আড়াল করার চেষ্টা হচ্ছে কিনা সেই প্রশ্নও উঠছে। ক্যামেরা মুজিবরের সঙ্গে সুব্রতোষ ভট্টাচার্য, TV9 বাংলা। আচ্ছা, মালদার তৃণমূল নেতা দুলাল সরকার কেন খুন হলেন? মানে দলীয় ক্ষমতা নিয়ে কারাকারি নাকি তার নেপথ্যে জমি রয়েছে? এসব প্রশ্ন যখন উঠছে তারই মাঝে কিন্তু একটা নতুন মশলা বলা হচ্ছে, তার খুনের নেপথ্যে কি ব্রাউন সুগার? কারণ ইতিমধ্যেই বিহার যোগ নিয়ে একাধিক প্রশ্নের কোনো উত্তর পাওয়া যাচ্ছে না এই দুলাল সরকার খুনের ঘটনায়। ব্যবসায়িক শত্রুতা নাকি জমি বিবাদ নাকি অন্তর্দ্বন্দ্ব? মালদায় তৃণমূলের হেভিওয়েট নেতা খুনে প্রকৃত কারণ কি? 72 ঘন্টা পরেও তার উত্তর অধরা। এর মধ্যেই সামনে এলো নতুন এক তথ্য। দুলাল সরকার খুনে মাদক যোগের দাবি। যারা এই কেসে জড়িত, এই নৃশংস হত্যা খুনের পেছনে দেখবেন সেই অভিজিৎ ঘোষ থেকে শুরু করে, তারপরে হচ্ছে টিঙ্কু ঘোষ থেকে শুরু করে এই অমিত, তারপরে হচ্ছে যে রোহান, তারপরে যে বাবলু যাদবের নাম আসছে, এরা প্রত্যেকে কিন্তু ব্রাউন সুগার অ্যাডিক্টেড এবং ব্রাউন সুগারের ব্যবসা করতেন কেউ কেউ। এর পেছনে কিন্তু প্রায় 20 থেকে 25 লক্ষ টাকার একটা গল্প আছে। এদের কিন্তু কারো ব্যক্তিগত ক্ষমতা নেই যারা ধরা পড়েছে যে 10,000 টাকা পর্যন্ত প্রোভাইড করে। মাথা কিন্তু অবশ্যই আছে, না তো এত টাকা যোগান কেউ দিতে পারবে না এরা। একই কথা বলছেন খুনে অভিযুক্ত বাবলু যাদবের স্ত্রীও। ও যে এই কাজকর্মগুলো করছে বা অন্য রকম অসামাজিক কোনো কাজ করছে, অপরাধমূলক কাজ করছে, সেটা কি আপনি আজ করতে পেরেছেন? না, ও নেশা ভাঙ করতো। হ্যাঁ, বাড়ি থেকে আমার কাছ থেকে জোর করে টাকা নিয়ে যাওয়া, নেশা করা, এগুলো করে। এটা কি মোটা টাকার খেলা? টাকার জন্য হতেও পারে। এর পেছনে কোনো বড় নেতা আছে তৃণমূলের যে টাকা দিয়ে এটা করে থাকতে পারে? সেটা তো আমি বলতে পারবো না, কিন্তু কিছু তো একটা আছেই। অস্ত্র পাচার, সোনার দোকানে ডাকাতি থেকে শাসক নেতাদের ওপর হামলা, একের পর এক ঘটনায় বারবার সামনে আসছে বিহার যোগ। তাহলে যত দোষ বিহারের? একটা সময় বিহার আমাদের এখানে শ্রম দিয়ে আমাদের সেবা করত, আর এখন হচ্ছে ক্রিমিনাল আসছে। এটা বিহার সরকারকেও দেখতে হবে, আমাদেরও দেখতে হবে। সুপারি দিচ্ছে তৃণমূল নেতা, ধরছে পশ্চিমবঙ্গ পুলিশ, লুকিয়ে থাকছে পশ্চিমবঙ্গে, আর দোষ বিহার পুলিশের, দোষ বিএসএফ এর। আজব কাহিনী। পশ্চিমবাংলার প্রশাসন একদমই ব্যর্থ। বিহারের দোষ দেব, আপনি আচরি ধর্ম পরে কে শেখাও। আমাদের তো রাজ্যের সীমান্তটা তো অবাধ সীমান্ত, তো বিহার থেকে যদি কোনো ডাকাত, কোনো অস্ত্র নিয়ে কেউ খারাপ লোক ঢুকে পড়ে, তাহলে তো বিহারকেও দায়িত্ব নিতে হবে। আজকে বিহারে খুন করলে তার দুটো জায়গা, হয় জেল নয় ভগবানের কাছে। তাই তারা সেখানে কাজ না করে তারা পশ্চিমবঙ্গে চলে আসছে। তো এই ব্যর্থতাটা কি শুধু বিহার পুলিশের? এদিকে দুলাল সরকার খুনে বড় মাথারা ধরা না পড়ায় নিরাপত্তাহীনতায় ভুগছেন। তারা দুষ্কৃতিকারীদের তো প্রশ্রয় দেওয়া হলো, যদি মূল মাথা না ধরা পড়ে তাহলে তো আমাদের নিরাপত্তা থাকবে না। আমরা যারা জনপ্রতিনিধি রয়েছি, সেই ছোট বড় যতই রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছি, তাই আমার দৃঢ় বিশ্বাস দিদির নির্দেশে সত্যটা জনসমক্ষে আসবে। অবশ্যই সত্যিটা দ্রুত সামনে আসুক। মাদক না জমি, ব্যবসা না গোষ্ঠীদ্বন্দ্ব, কোন কারণে খুন হলেন দুলাল? ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। গুলি চলেছে মুর্শিদাবাদেও আর মালদার মতো প্রকাশ্যেই। ঘটনার একদিন পর এখনো পর্যন্ত অধরা অভিযুক্তরা। আচ্ছা, গন্ডগোলের সূত্রপাত কোথায়? না, একটি শোভাযাত্রা যাচ্ছিল, সেই সময় একটি গাড়ি সেখান দিয়ে বেরোতে পারছিল না, এই থেকেই বচসার সূত্রপাত। আর একেবারে গাড়ি থেকে সোজা গুলি, এবং গুলিটি এসে লাগে একজন যুবকের পায়ে। গাড়িটি কার? অভিযোগ উঠছে গাড়িটি নওদা তৃণমূল ব্লক সভাপতির। কিন্তু এই খবর যখন সামনে আসছে, তৃণমূলের ব্লক সভাপতি আবার
পাল্টা চ্যালেঞ্জ করছেন, বলছেন সিসিটিভি ফুটেজ দেখুন। কিন্তু প্রশ্ন হচ্ছে পুলিশ ঠিক কি করছে? আমার বৌমা, আমার ছোট বাচ্চা, যদি কিছু হয় তাহলে আমার কি হবে? নওদা সর্বাঙ্গপুরের রাস্তা দিয়ে শোভাযাত্রা যাচ্ছিল। অভিযোগ, তখন সেই পথেই চলে আসে তৃণমূল ব্লক সভাপতি সাফিউজ্জামান শেখের গাড়ি। পিছনে দলের নেতাকর্মীদের আরও বেশ কয়েকটা গাড়িও ছিল। রাস্তা ফাঁকা না পেয়ে শুরু হয় বচসা। হঠাৎই গাড়ি থেকে শূন্যে গুলি ছোড়া হয় বলে অভিযোগ। কেউ কিছু বুঝে ওঠার আগে আবার গুলি। এবার শোভাযাত্রার ভিড়ে ওপেন ফায়ারিং। গুলি লাগে রিন্টু বিশ্বাস নামে এক যুবকের গায়ে। বর্তমানে গুরুতর জখম অবস্থায় মুর্শিদাবাদ মেডিকেল কলেজে তার চিকিৎসা চলছে। সরাসরি নেতার বিরুদ্ধে অভিযোগ পরিবারের। গুলি মেরেছে তৃণমূলের নেতা যে গাড়িতে ছিল। মা বোনেরা কোনো সময়তে ওদের জন্য তো রাস্তায় বার হতে পারবে না। দিনের বেলাতে যদি ওরা এইভাবে করতে পারে তাহলে রাত্রে কি হবে? গাড়িতে গুলি করেছে, আমির মাস্টার করেছে, তাই বলছি ছেলেকে। রবিবার হাসপাতালে গিয়ে আক্রান্ত যুবকের সঙ্গে দেখা করেন অধীর চৌধুরী। শাসক দলকে তুলোধনা করেছেন বহরমপুরের প্রাক্তন কংগ্রেস সাংসদ। তৃণমূলের নেতাদের কাছে ছোট বড় সব অস্ত্রের কোনো কমি নেই। কতগুলো সাধারণ মানুষের উপরে গুলি চালিয়ে একজনকে আহত করে কি বাহাদুরি দেখিয়েছে আমার জানা নাই। পরে অভিযুক্ত ব্লক সভাপতি হাসপাতালে গিয়ে আক্রান্তের সঙ্গে দেখা করেন। যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন তিনি। আমি চ্যালেঞ্জ করছি এবং অনুরোধ করছি পাশাপাশি যারাই আমার বিরুদ্ধে এই অভিযোগ আনছে, কালকের সিসিটিভি সর্বাঙ্গপুর মোড় একটা জনাকীর্ণ বাজার, সেই বাজারের সিসিটিভি ফুটেজ যেন চেক করা হয়। পাল্টা তৃণমূলকে খোঁচা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের। কালকের ঘটনা ঘটেছে তো গ্রামবাসীর দোষ না, তৃণমূল নেতা পারলে আপনার বুকের উপর দিয়ে গাড়ি চালিয়ে যাবে, আপনি মানা করতে পারেন? এটা এত বড় দেশ সেবার কাজ করছে তারা। প্রকাশ্য রাস্তায় গুলি চলল, অথচ এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হলো না। নেতা বলেই কি ছাড়? প্রশ্ন বিরোধীদের। গুলি চালানোর ঘটনা ঘটার পরেও পুলিশ কেন চুপ? গুলি চালানো হয়েছে, সেখানে একজন গুলিবিদ্ধ হয়েছে, পুলিশ নিয়ে গিয়ে ভর্তি করলেও সেখানে কেন এখনো পর্যন্ত পুলিশ সুয়মোটো কেস করেও অভিযোগ দায়ের করেনি, সেই বিষয়েও উঠছে একাধিক প্রশ্ন। মুর্শিদাবাদ থেকে ক্যামেরায় সিদ্ধার্থর সাথে কৌশিক, TV9 বাংলা। বীরভূমে অবৈধভাবে বালি পাচার চলছেই। মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পর শুধুমাত্র রুটটাই পাল্টে ফেলেছে পাচারকারীরা, এমনটাই অভিযোগ উঠে আসছে। বিরোধীরা বলছে শাসক দলের নেতাদের মদত ছাড়া এটা কোনো মতেই সম্ভব নয়। আর শাসক দল তৃণমূল কংগ্রেস, তাদের নেতা বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ এই অভিযোগ পুরোপুরি খারিজ করে দিয়েছেন। কোনো অবৈধ বালি কারবার না তো চলেছে আগে, না এখন চলছে, না আগামী দিনেও চলতে দেব। বীরভূমের ডিএমকে ডাকছে বিধান, তোমার ওখানে যে গতিতে কাজ তুমি শুরু করেছিলে, হঠাৎ এমন কি হলো যে বালি সবচেয়ে বেশি পাচার ওখানে হচ্ছে? বারবার নয়, বহুবার মুখ্যমন্ত্রী বলেছেন বালি পাচার বন্ধ করতে হবে, কিন্তু বাস্তবে কি তা বন্ধ হয়েছে? বীরভূমের বোলপুরের রায়পুর সুপুর পঞ্চায়েতের পেয়ারাবাগান ঘাটে ছবি কিন্তু একথা বলছে না। সেখানে এইভাবেই অজর বুক চিরে তোলা হচ্ছে বালি। বোলপুরের রায়পুর সুপুর গ্রাম পঞ্চায়েতের পেয়ারাবাগান ঘাটে অবাধে চলছে বালি পাচার। শুধু বালি তোলা হচ্ছে নৌকা দিয়ে, এবং সেই নৌকা দিয়ে বালি তোলার পর সেই বালিগুলিকে পাচার করা হচ্ছে পূর্ব বর্ধমান জেলায়। হচ্ছে মাসখানে আগে থেকে দেখতে পাচ্ছি বালি কাটছে। কারা কাটছে কি জানেন? না কেউ সব জানি না, কাটছে ওইটা দেখছি। আপনি কারা আপনার চিনি না তো। এখানে অবৈধ বালি কাটছে, এনারা শুনছেন না? এই নদীতে নেই, এটা তো জমিতে বালি কাটছে ওরা, তারপরেও এরা শুনছে না আপনার। তো আমরা বারণ করতে গেলে বারণ শুনছে না। বালি ঘাটের মালিক যে আছে শাহজাহান, বাবুয়া শর্মা, ইনারা আমাদের ঠেট দিচ্ছে, ভয় দেখাচ্ছে। পঞ্চায়েতে কি জানাবো? হ্যাঁ, পঞ্চায়েত লোকেরা আসছে। মুখ্যমন্ত্রীর নির্দেশের পর পুলিশ প্রশাসন কিছুটা হলেও সক্রিয়। বন্ধ রয়েছে একাধিক বালিঘাট, ধরপাকড় চলছে জেলার বিভিন্ন জায়গায়, আর সে কারণেই রুট বদল করেছে বালি মাফিয়ারা। সূত্রের দাবি, বীরভূমের নানুর থেকে মঙ্গলকোট কিংবা সুপুর থেকে ভেদিয়া হয়ে গুসকরা, এই সমস্ত রুটে বালি পাচার হচ্ছে। বীরভূম থেকে বালি যাচ্ছে প্রথমে পূর্ব বর্ধমানে, সেখান থেকে তা ছড়িয়ে যাচ্ছে রাজ্যের বিভিন্ন প্রান্তে। ভালো করে লক্ষ্য করে দেখুন, সেটা নানুর বিধানসভা এরিয়ার মধ্যে বালিটা পাচার হচ্ছে না বালি তোলা হচ্ছে,
না সেটা পূর্ব বর্ধমান এরিয়া দিয়ে যাচ্ছে। ভালোভাবে লক্ষ্য রাখা হচ্ছে কোথাও কোনো অবৈধ বালি কারবার না তো চলছে না চলতে দেওয়া হবে। বীরভূম জেলা প্রশাসন এ বিষয়ে বদ্ধপরিকর। কিন্তু বীরভূমে বালি পাচার সংক্রান্ত এই সমস্ত তথ্য কি পুলিশ প্রশাসনের অজানা ছিল? অন্তত মুখ্যমন্ত্রীর কথায় তা মনে হচ্ছে না। বীরভূম নিয়ে আমরা আগে যতটা খুশি ছিলাম এখন কিন্তু আমরা ততটা খুশি নই। আমি তোমার সময় দিচ্ছি, 7 দিনের মধ্যে এগুলোকে রিকভারি করো। গভর্নমেন্ট রেভিনিউকেও নিয়ে চলে যাবে আর তোমরা আঙুল গুটিয়ে বসে থাকবে, এটা আমি কিন্তু টলারেট করব না। আজকে খুব একটা গুরুত্ব দিতে পারিনি, ইন্টেন্সিটিটা একটু কম ছিল, যে কারণে কিছু কমপ্লেন আপনারাও পেয়েছেন এবং আমরাও পেয়েছি। স্বাভাবিকভাবেই এই ইস্যুকে কেন্দ্র করে তীব্র রাজনৈতিক চাপানুতো শুরু হয়েছে। বলছি দেখুন, খবর আপনারা পেয়ে গেছেন যে রুট পাল্টেছে, অথচ 2 জেলার পুলিশ, বিশেষ করে বর্ধমান জেলার পুলিশ, তারা বলছে কিছু জানে না। কি অদ্ভুত না? আসলে সব জানে, পুরোটাই টাকার বিনিময়ে হয়। বীরভূমের প্রশাসনের ওপরে সেই ভরসা করতে পারছে না, হয়তো বর্ধমানের প্রশাসনের ওপরে ভরসা করছে, বা টাকার খেলায় হয়তো বর্ধমান বীরভূমের চাইতে এখন বেশি সাহায্য করতে পারবে, কালীঘাটে টাকার যোগান ঠিকমতো থাকবে। আমাদের কাছে যেটুকু খবর আছে, বীরভূম জেলায় কোনো অবৈধ বালি কারবার চলছে না। আমি দীপ্ত কণ্ঠে জোর গলায় বলতে পারি, নানুর বিধানসভা এরিয়ায় কোনো জায়গায় কোনো অবৈধ বালি কারবার না তো চলেছে আগে, না এখন চলছে, না আগামী দিনেও চলতে দেব। যদি কোথাও কোনো অবৈধ কারবার চলে আপনারা ভিডিও ফুটেজ আমাদেরকে দেন, আমরা পুলিশ প্রশাসনকে দেবো, সঙ্গে সঙ্গে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। শুধু বীরভূম নয়, বিভিন্ন জেলায় বালি পাচার নিয়ে বিভিন্ন সময় নানা অভিযোগ উঠেছে। প্রশ্ন উঠছে, মুখ্যমন্ত্রী তো বারবার বার্তা দিচ্ছেন, তা সত্ত্বেও কোথায় খামতি, কার গাফিলতি, কেন পাচারকারীরা এত সাহস পাচ্ছে, কোনো প্রভাবশালীর মদত কি নেই? এই সমস্ত প্রশ্ন তো উঠবেই। হিমাদ্রি মণ্ডলের রিপোর্ট, TV9 বাংলা। এবার একটু জঙ্গি খবরের দিকে নজর রাখা যাক। আচ্ছা, দুটি জঙ্গি গোষ্ঠীর মধ্যে কি ধরনের সম্পর্ক থাকতে পারে, মানে ঠিক কতটা দহরম বহরম থাকতে পারে, এবার সেটাই জানার চেষ্টা চালাচ্ছেন তদন্তকারীরা। তার কারণ, খাগড়াগড় বিস্ফোরণ কাণ্ডে ধৃত জেএমবি জঙ্গিকে জেরার অনুমতি পেয়েছে STF। এবং কথাও জানা যাচ্ছে যে তারিকুল অর্থাৎ ধৃত জেএমবি জঙ্গির সঙ্গে নাকি আনসারুল্লাহ বাংলা টিমের নিয়মিত যোগাযোগ রয়েছে। তদন্তে আরো অনেক বিস্ফোরক তথ্য সামনে আসছে। খাগড়াগড় বিস্ফোরণে যুক্ত জেএমবি জঙ্গির সঙ্গে ধৃত আনসারুল্লাহ বাংলা টিমের সদস্যদের যোগ। বাংলায় জঙ্গি জাল ভেদ করতে এবার STF এর স্ক্যানারে জেলবন্দি জেএমবি জঙ্গিরা। এবার খাগড়াগড় বিস্ফোরণে ধৃত জেএমবি জঙ্গিকে জেরার অনুমতি পেল স্পেশাল টাস্ক ফোর্স। 2014 সালের 2 অক্টোবর অষ্টমীর দিন তীব্র বিস্ফোরণে কেঁপে ওঠে বর্ধমানের খাগড়াগড়। ঘটনাস্থলে মৃত্যু হয় একজনের। সেই ঘটনায় নাম উঠে আসে জঙ্গি গোষ্ঠী জামাত উল মুজাহিদিন বাংলাদেশের। সে জেএমবি সদস্য তারিকুল ইসলাম ওরফে সাজিদ ওরফে সুমনকে 2015 সালে গ্রেপ্তার করে NIA। গোয়েন্দাদের দাবি 2017-18 সালে তার সঙ্গে বহরমপুর জেলে পরিচয় হয়েছিল অসম STF এর হাতে ধৃত আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য আব্বাস আলীর। ধৃত জঙ্গি মিনারুল শেখের সঙ্গে যোগাযোগ ছিল তারিকুলের। অসম ও এই রাজ্য থেকে ধৃত আনসারুল্লাহ সদস্যদের সাথে যোগাযোগ ছিল জেলবন্দি জেএমবি সদস্যদের। তার মধ্যে অন্যতম হচ্ছে খাগড়াগড় বিস্ফোরণ কাণ্ডের তারিকুল ওরফে সুমন। তারিকুল ওরফে সুমন বর্তমানে বহরমপুরে এই জেলে রয়েছেন। জেএমবি জঙ্গি তারিকুলকে জেরায় তদন্তকারী আধিকারিকরা জানতে চান, জেল থেকে মিনারুল আব্বাসকে কি নির্দেশ দিত সে, আনসারুল্লাহ বাংলা টিমে জাল ছড়াতে কি ছক কষছে জেলবন্দি জঙ্গিরা। এরই মধ্যে বাংলার ধৃত আনসারুল্লাহ জঙ্গিদের জেরায় উঠে এসেছে বিস্ফোরক তথ্য। অসম মডিউলের যে মাথা সে নূর ইসলাম, সে মুর্শিদাবাদে আসে, ফালাকাটায় আসে, তাদের একাধিকবার বৈঠক হয়। সে বৈঠকে মগজধোলাইয়ের পরিকল্পনার পাশাপাশি জিহাদি পুস্তক এবং লিফলেট দেওয়া হয়েছিল, যার মাধ্যমে মগজধোলাই করা হবে। এবং এই যে মাদ্রাসার কথা বলা হচ্ছে, বেআইনি মাদ্রাসা তারা তৈরি করেছিল, তার মাধ্যমেই এই কাজটি করা হবে। ঠিক যেভাবে জেএমবিরা শিমুলিয়া এই মাদ্রাসা তৈরি করেছিল। সূত্রের দাবি, অসমে নদীর চরে উদ্ধার হওয়া অস্ত্র আইডি তৈরির সামগ্রী বাংলায় নিয়ে এসে প্রশিক্ষণ দেওয়ার কথা ছিল আনসারুল্লাহ বাংলা জঙ্গিদের। প্রশিক্ষণের জন্য কেনা হয়েছিল পুরনো অস্ত্র। বাংলার সংগঠন মজবুত হলেই নতুন অস্ত্র আনার কথা বলা হয়েছিল। সেই সব অস্ত্র মুর্শিদাবাদ হয়ে বাংলাদেশে পাঠানোর নির্দেশ আসে। কিন্তু অসমের প্রধান নূর ইসলাম সহ আনসারুল্লাহ বাংলার একের পর এক জঙ্গি ধরা পড়ার পরে
এখন সেই সমস্ত রোমহর্ষক তথ্যই প্রকাশ্যে এসেছে। কৌশিক ঘোষ ও সুজয় পালের রিপোর্ট, TV9 বাংলা। আজ অনেকটা বেলা পর্যন্ত কুয়াশা ছিল, আর এরকম পরিস্থিতি হলে অনুপ্রবেশকারীদের জন্য পৌষ মাস আর কাদের সর্বনাশ সেটা আর আমার বলার অপেক্ষা রাখে না। এই ঘন কুয়াশার সুযোগ নিয়ে দৃশ্যমানতা কম থাকায় সুন্দরবন এলাকায় অনুপ্রবেশ অনেকাংশে বেড়ে গিয়েছে। বিশেষ দিনগুলোতে অনুপ্রবেশ বেড়ে যায়। শোনা যাচ্ছে এবং জানা যাচ্ছে মৎস্যজীবীদের ট্রলারে চেপেই নাকি অনুপ্রবেশকারীরা ঘাঁটি গাড়ছে। সুন্দরবনের যে জলসীমান্ত এলাকা, সেই সীমান্ত এলাকা ঘুরে দেখেছে TV9 বাংলা। আমাদের এক্সক্লুসিভ রিপোর্ট আপনাদের জন্য, দেখুন। স্থলভাগের মতো জলপথ সীমান্তে নেই কোনো বেড়া। অভিযোগ সেই সুযোগ কাজে লাগিয়ে দীর্ঘদিন ধরেই সুন্দরবনের নদীপথ ব্যবহার করছে অনুপ্রবেশকারী ও চোরাচালানকারীরা। সীমান্তরক্ষী বাহিনীর চিন্তাটা বাড়িয়ে দিয়েছে শীতকাল। फॉगी वेदर है, इसको भी भेद कर वो आगे की जो किसी तरह की भी एक्टिविटी है उसको पकड़ सकते हैं। बाकी इस तरह के चैलेंजेस सीजनल टाइप के आते रहते हैं। গোয়েন্দাদের অনুমান মৎস্যজীবীদের ট্রলার মাছ ধরার নৌকায় চড়ে ঢুকে পড়ছে বাংলাদেশের অনুপ্রবেশকারীরা। কুয়াশায় ঢাকা থাকে, মেঘাচ্ছন্ন থাকে তো দেখা যায় না, সেই সময় বেরিয়ে আসে। বেশি দূর না দেখতে পারলে তো পারে আসবি। নজরদারি ঠিক কম আছে, যা আছে তোমার জয়গঞ্জ বাজার থেকে আসে, এধারে আসে না, কম আসে। হিঙ্গলগঞ্জ, কুমিরমারি, সন্দেশখালী থেকে হেমনগর, জলে ঘেরা সুন্দরবনের এই জনপদগুলিকেই বেছে নিচ্ছে অনুপ্রবেশকারীরা। পাতলা নদীর ওপর দিয়ে এই মুহূর্তে আমরা ধীরে ধীরে যাত্রীবাহী বোটে চড়ে সোজা এগিয়ে চলেছি কুমিরমারির দিকে। কিন্তু সেই কুমিরমারি যাওয়ার আগে এই মুহূর্তে আমাদের ঠিক বাঁ দিকে যে ড্রামগুলো দেখতে পাচ্ছি, এগুলো স্থানীয় বাসিন্দারা যেমনটা দাবি করছেন, এটা হচ্ছে তুষখালী এবং ধুচনিখালী এলাকা। আর ঠিক তার উল্টো দিকেই যদি তাকানো যায়, যদিও এই মুহূর্তে আমাদের ক্যামেরার লেন্সে স্পষ্টভাবে দেখানো সম্ভব হচ্ছে না, তার কারণ এতটাই কুয়াশা রয়েছে। এই যে বিস্তীর্ণ জলপথ, এই রাস্তাই কিন্তু চলে যাচ্ছে বাংলাদেশের দিকে। 10,000 বর্গ কিলোমিটার জুড়ে গড়ে ওঠা সুন্দরবনের 6,517 বর্গ কিলোমিটার রয়েছে বাংলাদেশে, বাকি অংশ ভারতের মধ্যে। দক্ষিণ 24 পরগনা জেলার সুন্দরবন জলসীমানা প্রায় 150 কিলোমিটার বিস্তীর্ণ। বড় অংশ রয়েছে উত্তর 24 পরগনায়। বিস্তীর্ণ এই জলপথেই বারবার অনুপ্রবেশ, চোরাপথের করিডর। সম্প্রতি একের পর এক জঙ্গি গ্রেফতারিতে বাংলাদেশি জঙ্গি সংগঠনের সক্রিয়তা গোয়েন্দাদের চিন্তা বাড়িয়েছে। তাই সুন্দরবনে জলপথে নজরদারি আরও বেড়েছে। একই সঙ্গে নেপাল সীমান্তের কড়া প্রহরা এড়িয়ে ভারত বাংলাদেশ সীমান্তকে পাক জঙ্গিরা ব্যবহার করতে চাইছে বলেই অনুমান গোয়েন্দাদের। সেক্ষেত্রে বাংলাদেশ লাগোয়া সুন্দরবনের জলপথকে পাক জঙ্গিদের ব্যবহারের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। কুয়াশা থাকলে বেশি দূর পর্যন্ত নজরদারি চালানো যায় না, আর সেই সুযোগকে কাজে লাগিয়েই বিএসএফ বা কোস্টগার্ড বা পুলিশের নজরদারি এড়িয়ে কিন্তু দালাল চক্রের হাত ধরে বাংলাদেশি অনুপ্রবেশকারীরা অনেক সময়ই এই সমস্ত সুন্দরবন লাগোয়া যে সমস্ত গ্রামগুলো রয়েছে সেখানে এসে আশ্রয় নেয়, আর তারপর সময় সুযোগ বুঝে এই সমস্ত গ্রাম থেকে টাকার বিনিময়ে ছোট ছোট নৌকা ভাড়া করে তারা অন্য দ্বীপ চলে যায়। আদর্শ সময় শীতকাল, কুয়াশার সুযোগকে কাজে লাগিয়ে তাই বাড়ছে অনুপ্রবেশ। জলপথ সীমান্তে বাড়ছে উদ্বেগ, বাড়ছে চিন্তা। 2-4টি এরকম ঘটনা হয়তো ঘটতে পারে, হ্যাঁ, কিন্তু এই জায়গায় আমার মনে হয় বিএসএফ তারা যদি যথাযথ দায়িত্ব পালন করে আর লোকাল মানুষের সঙ্গে জনসংযোগ রাখে, মানুষ সাহায্য করবে। আমাদের হিঙ্গলগঞ্জ কিন্তু সেরকম কোনো ঘটনায় পরিচিতি লাভ করেনি, কিন্তু এগুলো সাবধান থাকা দরকার। সুন্দরবনের জলপথের সুরক্ষা নিশ্চিত করতে তৎপর উপকূলরক্ষী নৌবাহিনী এবং বিএসএফ। সজাগ বাহিনী, বেড়েছে নজরদারি, তবুও উদ্বেগ আর আশঙ্কাটা থেকেই যাচ্ছে। থানা থেকে শুরু করে ফরেস্ট ডিপার্টমেন্ট, এমনকি প্রশাসনের যে নজরদারি, সেই নজরদারিও বাড়ানো হয়েছে। কিন্তু আভ্যন্তরীণ সুরক্ষা নিয়ে এই অনুপ্রবেশ ইস্যুতে কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে। কুমিরমারি থেকে ক্যামেরায় বিনোদ সিংয়ের সঙ্গে সুপ্রিয় গুহ, TV9 বাংলা। পৃথিবীর 12 বছরে বৃহস্পতিবার 1 বছর। বৃহত্তম গ্রহ এই বৃহস্পতিকে দেবগুরুও বলা হয়। এই বৃহস্পতি সূর্যকে একবার প্রদক্ষিণ করলে পূর্ণ কুম্ভমেলার আয়োজন করা হয়, আর 12টি পূর্ণ কুম্ভমেলার পর মহাকুম্ভমেলার আয়োজন করা হয়। গত 7ই ডিসেম্বর থেকে বৃহস্পতি আর সূর্যের ঠিক মাঝখানে পৃথিবী, আর এটাই জানুয়ারি মাস ধরে চলবে। আর এরকম প্ল্যানেটারি পজিশন হলে
এই ডাবল ইঞ্জিনের অভিকর্ষে পৃথিবীর যে চৌম্বকীয় ক্ষেত্র তার শক্তি অনেকাংশে বেড়ে যায় এবং এক্ষেত্রে মনে করা হয় সে সময় শরীর আর মনকে যদি এক চিন্তায় বাঁধা যায় তাহলে দেহের কর্মক্ষমতা বা কর্মোদ্যম আমরা যাই বলি না কেন সেটা অনেকাংশে বেড়ে যায়। এবার এক্ষেত্রে একটা বিষয়, এই যে প্ল্যানেটারি পজিশন, এরকম প্ল্যানেটারি পজিশন হলে তাহলেই কিন্তু মহাকুম্ভ। আর এক্ষেত্রে উল্লেখযোগ্য, স্বাধীন ভারতে প্রথম মহাকুম্ভ হতে চলেছে প্রয়াগরাজে। এর আগে শেষবার কবে হয়েছিল? 1858 সালে। হ্যাঁ, 1858 সালে শেষ মহাকুম্ভ হয়েছিল। রেফারেন্স হিসেবে বললে সিপাহী বিদ্রোহের ঠিক পরের বছর, কিন্তু সেবার মেলা হয়নি। স্বাধীন ভারতে প্রয়াগরাজে এই প্রথম মহাকুম্ভ হতে চলেছে। তেরোই জানুয়ারি পৌষ পূর্ণিমায় শুরু হবে মহাকুম্ভ মেলা। অমৃতের আশীর্বাদ পেতে কোটি কোটি ভক্তের সমাগম হবে গঙ্গা, যমুনা ও পৌরাণিক নদী সরস্বতীর তীরে। যোগী প্রশাসনের অনুমান এবার 40 কোটি ভক্তের সমাগম হবে ত্রিবেণী সঙ্গমে। তার মধ্যে শাহী স্নানের তারিখগুলিতে পুণ্যার্থীর ঢল নামবে। 13ই জানুয়ারি পৌষ পূর্ণিমা, 14ই জানুয়ারি মকর সংক্রান্তি, 29শে জানুয়ারি মৌনী অমাবস্যা, 3রা ফেব্রুয়ারি বসন্ত পঞ্চমী বা সরস্বতী পূজা, 12ই ফেব্রুয়ারি মাঘী পূর্ণিমা, 26শে ফেব্রুয়ারি মহাশিবরাত্রি। হিন্দু বিশ্বাসে কুম্ভের গুরুত্ব অপরিসীম। জাতি ধর্ম নির্বিশেষে সমাজের সর্বস্তরের মানুষের অবাধ প্রবেশাধিকার। শরণাতীত কাল থেকেই কুম্ভের টানে কোটি কোটি মানুষ ছুটে যান সঙ্গমে। তবে এবার পরিস্থিতি আলাদা। বাংলাদেশে হাসিনা সরকারের পতনের পর কুখ্যাত জঙ্গিরা জেল থেকে বেরিয়েছে। ভারতের সেই সব শত্রুরা কুম্ভে পুণ্যার্থীদের টার্গেট করতে পারে, তাই 7টি স্তরের নিরাপত্তায় কুম্ভকে ঘিরে ফেলা হয়েছে। প্রতিদিন বিভিন্ন পরিস্থিতির মোকাবিলার জন্য সুরক্ষার মক ডিল করছে প্রশাসন। थाने खोल रखे हैं, 155 चौकियाँ हैं। सिविल पुलिस के साथ साथ पैरामिलिट्री फोर्सेस, पीएसी, जल पुलिस, घुड़सवार पुलिस, इन सभी को हमने साथ में लगाया। जहाँ पर श्रद्धालुओं को स्नान करना है वहाँ पर डीप वाटर बैरिकेडिंग, रिवर लाइन्स, स्पीड बोट्स, लाइफ जैकेट्स, ट्रेन गोताखोर, ये सब हमने लगाए हैं। তবে সুরক্ষার মোড়ক উৎসবের উন্মাদনাকে আচ্ছন্ন করতে পারেনি। কুম্ভ সফল করতে একের পর এক আখড়া এসে তাঁবু ফেলছে প্রয়াগরাজে। কে কি শরীর নিয়ে জন্ম নিয়েছে সে প্রশ্ন অবান্তর। কুম্ভের আধ্যাত্ম বলে পূর্ণ স্নানে আত্মার তৃপ্তি। প্রয়াগরাজের বৃহন্নলা সমাজও মহাকুম্ভ উপলক্ষে তাই মহাযজ্ঞের আয়োজন করেছে। কুম্ভের টানে শুধু স্পেন থেকে ছুটে এসছেন সাধিকা এঞ্জেলা। 3 দশক আগে এমনই এক কুম্ভে কৌতূহলী মন নিয়ে পৌঁছেছিলেন তিনি। কোটি কোটি আত্মার ঐকান্তিক স্পন্দন তাকে হিন্দু সন্ন্যাসিনী করে তোলে। এখন তিনি নাগরিকত্বে ইউরোপিয়ান, জীবন অভ্যাসে পুরোপুরি ভারতীয়। भगवान के साथ तो कोई झूठ बात नहीं है। God life is what you say in English, सीधा लाइफ है। No tension, no problem, only विश्वास होना चाहिए। आपको तो पूरा विश्वास है तो कोई प्रॉब्लम तो नहीं है। क्यों? तो भगवान सब देखते हैं, सब मालूम, सब जानते हैं और कोई दिन तो सबको सबके लिए बिल बनाते हैं। দিল্লি থেকে ব্যাটারি চালিত রিক্সা চেপে এসেছেন ই রিক্সা বাবা। 3 চাকার উপর তাঁর আশ্রম, সেখানেই রান্নাঘর ও বেডরুম। हम साधु हैं, किसका इच्छा आया हम देख लेते हैं, इसके लिए कोई हमें प्रतिबंध नहीं है। কেউ এসেছেন সেবাকেই পুণ্যব্রত করে, যেমন ওম নমঃ শিবায় বাবা। তিনি কুম্ভের দিনগুলিতে ভক্তদের ভান্ডারা দেবেন। मेरा भंडारा आज से नहीं चल रहा है, मेरा भंडारा 48 साल से चल रहा है। मतलब 8 कुंभ मैं कर चुका हूँ। 8 में 4 कुंभ, 4 अर्ध कुंभ। কুম্ভ প্রাঙ্গণে ভক্ত ও সাধকদের বিনামূল্যে চোখ পরীক্ষা করবে সক্ষম সংগঠন। তারা বিনামূল্যে চশমা বিলি করবে। সারা দেশ থেকে চোখের ডাক্তাররা এই ক্যাম্পে স্বেচ্ছাশ্রম দিতে আসবেন। आँखों की दृष्टि से
ये मुझे लगता है कि सारी दुनिया का सबसे बड़ा शिविर होने वाला है और इस शिविर में 5 लाख से अधिक लोगों का हम आई स्क्रीनिंग करेंगे और उम्मीद है कि 3 लाख से अधिक लोगों को चश्मा उपलब्ध कराने का सौभाग्य हमको प्राप्त होगा और बाद में हम फॉलोअप एक्शन में जो लोग भी सर्जरी के लिए आइडेंटिफाई होते हैं तो ऐसे एक 50,000 लोगों का सर्जरी का भी हमारा लक्ष्य है जो जहाँ के रहने वाले हैं उनके निकटतम आई हॉस्पिटल में उनको वो निःशुल्क सुविधा उपलब्ध कराएंगे। কুম্ভে ভক্তদের পৌঁছে দিতে 13,000 ট্রেন চালাবে রেল, তার মধ্যে 3,000 স্পেশাল ট্রেন। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।